সময়টা ১৭৩০ খ্রিস্টাব্দ। বাংলার মসনদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খান ঠিক সেই বছর জন্মাষ্টমীর পুণ্যতিথিতে বর্তমান উত্তর চব্বিশ পরগনার এক পল্লী গ্রামে জন্ম নিলেন এক মহাপুরুষ, যিনি ১৬০ বছর জীবিত থেকে আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি বাবা লোকনাথ ব্রহ্মচারী। কচুয়া, চাকলা নাকি কাকড়া, ঠিক কোথায় জন্মেছিলেন বাবা লোকনাথ? কেনই বা তাঁর না জন্মস্থান নিয়ে ৭ বছরের জন্য লড়াই চলেছিল আদালতে? আজকের ভিডিওতে আমরা শুধু কোনো মহাপুরুষের গল্প বলবো না, আমরা জানব অতি প্রাচীন এই জনপদগুলোর হারিয়ে যাওয়া ইতিহাস। আমি সায়ন আর পিনাকি চলে এসেছি আপনাদের জন্য হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে। কচুয়া আর কাকড়া পাশাপাশি দুটো গ্রাম। এই গ্রাম থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে আছে চাকলা গ্রাম। এই জায়গার গুরুত্ব শুধু পুণ্যার্থীদের কাছে নয়, ঐতিহাসিক গবেষকদের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এর প্রাচীন ইতিহাসের জন্য। জানেন কি কচুয়া আর কাকড়া এই নামকরণ হলো কেন? কি ছিল তার আগে এই জায়গার নাম? কেন চাকলা নামই বা হলো? চাকলা গ্রামের আগে কি নাম ছিল? নামকরণের ইতিহাস কিন্তু ভীষণ চমকপ্রদ এবং অবাক করে দেওয়ার মতো। মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবনী এক মহাসমুদ্রের মতো। ওনার অলৌকিক ক্ষমতা, মাহাত্ম্যের কথা প্রায় কম বেশি সকলেই জানেন, কিন্তু ওনার এই জন্মস্থানের নিজস্ব সংস্কৃতি এবং ইতিহাসও যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলুন আজ এই জায়গা দেখতে দেখতে জেনে নিই এখানকার প্রাচীন ইতিহাস। ১৮ই ভাদ্র ১১৩৭ বঙ্গাব্দ, ৩১শে অগস্ট ১৭৩০ খ্রিস্টাব্দ, মতান্তরে ২৫শে শ্রাবণ ১১৩৭ বঙ্গাব্দ, ৬ই আগস্ট ১৭৩০ খ্রিস্টাব্দ। জন্মাষ্টমী তিথিতে রামনারায়ণ ঘোষাল এবং কমলা দেবীর চতুর্থ পুত্র লোকনাথ জন্মগ্রহণ করেন। জানা যায় রামনারায়ণ ঘোষাল এবং কমলা দেবীর মোট ৮ জন সন্তান ছিলেন, যার মধ্যে ৭ জন পুত্র এবং ১ জন কন্যা। ওই একই বছরে, যদিও সঠিক তারিখ পাওয়া যায় না, কচুয়া গ্রামে লোকনাথ বাবার বাল্য বন্ধু এবং সঙ্গী বেণীমাধব ব্রহ্মচারীর জন্ম হয়। ওনার বাবার নাম ছিল ব্রজনাথ বন্দ্যোপাধ্যায় এবং মা পার্বতী দেবী। বেণীমাধব ব্রহ্মচারীর কজন ভাই বোন ছিল সে বিষয়েও সঠিক তথ্য পাওয়া যায় না। লোকনাথ ব্রহ্মচারীর বাবা রামনারায়ণ ঘোষালের খুব কাছের বন্ধু পণ্ডিত এবং সন্ন্যাসী ভগবান গাঙ্গুলির কাছে ১১ বছর বয়সে লোকনাথ এবং বেণীমাধব ব্রহ্মচারী দীক্ষা এবং সন্ন্যাস গ্রহণের পর গৃহত্যাগ করেন। ওনাদের দুজনের পরিবারের অনুমতি ছিল ওনাদের এক সন্তানকে আধ্যাত্মিক সাধনার জন্য দেবেন, যাতে তারা মানুষকে সঠিক পথ এবং মুক্তির সন্ধান দিতে পারে। বহু বছর কঠিন সাধনা এবং বহু দেশ ঘুরে আসামের কামাখ্যায় এসে দুই বন্ধু লোকনাথ এবং বেণীমাধব ব্রহ্মচারীর গন্তব্য আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়া ছিল ওনাদের গুরু ভগবান গাঙ্গুলির নির্দেশ, যদিও সেই সময়ের বহু আগেই ভগবান গাঙ্গুলির মহাসমাধি ঘটেছে। বেণীমাধব ব্রহ্মচারী কিছুকাল আসামে থেকে কাশীর আশ্রমে চলে যান নিভৃতে সাধনার জন্য। ১৮৬৩ খ্রিস্টাব্দে লোকনাথ বাবা চলে আসেন বর্তমান বাংলাদেশের বারদিতে। সেখানেই থেকে যান। ওনার তিরোধান ১৯শে জ্যৈষ্ঠ ১২৯৭ বঙ্গাব্দ, ২রা জুন ১৮৯০ খ্রিস্টাব্দ। অনেক জায়গায় ১লা জুন উল্লেখ করা আছে, কিন্তু ১২৯৭ বঙ্গাব্দের ক্যালেন্ডারে ১৯শে জ্যৈষ্ঠ তারিখটা ২রা জুন। তবে লোকনাথ বাবার জন্মতিথি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী এবং তিরোধান দিবস বাংলা তারিখ অনুযায়ী পালিত হয়। লোকনাথ বাবার কিছুকাল পরেই বেণীমাধব ব্রহ্মচারীরও প্রয়াণ ঘটে, যদিও তার সঠিক তারিখ সাল জানা যায় না। বারদিতে লোকনাথ বাবাকে আশ্রয় এবং আশ্রম তৈরি করে দেন ওনার ভক্ত ও ওখানকার জমিদার মথুরমোহন নাগ এবং ওনার স্ত্রী ব্রহ্মময়ী দেবী। লোকনাথ বাবার মহিমা প্রচার এবং রাজকীয় রক্ষক হিসেবে ১৮৮০ খ্রিস্টাব্দ থেকে ভাওয়ালের রাজা কালীকুমার রায়চৌধুরী এবং ওনার ছেলে রাজা রাজেন্দ্র নারায়ণ রায় এগিয়ে আসেন। বারদি বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার একটি ইউনিয়ন এবং ভাওয়াল বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলার অন্তর্ভুক্ত, কিন্তু সেই সময় এই দুটো জায়গা ছিল ঢাকা জেলার অন্তর্গত।
লোকনাথ বাবার জন্মস্থান কোনটা, চাকলা না কচুয়া? দুই জায়গার মন্দির কমিটির এই বিবাদ নিয়ে মামলা দায়ের হয় 2004 সালে, প্রথমে বারাসাত লোয়ার কোর্টে, পরে সেটা স্থানান্তরিত করা হয় কলকাতা হাইকোর্টে এবং চূড়ান্ত নিষ্পত্তি হয় 2011 সালে। ঐতিহাসিক তথ্য প্রমাণ যাচাই করে বারদির নাগ পরিবার এবং ভাওয়ালের রাজ পরিবারের লেখা নথি পড়ে মামলাটির চূড়ান্ত রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি প্রতাপ কুমার রায় এবং বিচারপতি মৃণালকান্তি সিনহার ডিভিশন বেঞ্চ। রায়ে বলা হয় কচুয়া হচ্ছে লোকনাথ বাবার মামার বাড়ি এবং জন্মস্থান, মানে তৎকালীন রীতি অনুযায়ী কচুয়ায় মামার বাড়িতেই জন্মেছিলেন উনি, এবং চাকলায় ওনার পৈতৃক ভিটে। দুটো জায়গায় তাই সমান গুরুত্বপূর্ণ। জন্মস্থান প্রসঙ্গে লোকনাথ বাবা নিজেই দিয়ে যান নাগ পরিবার ও ভাওয়ালের রাজার কাছে। উনি বলেছিলেন ওনার জন্মস্থান চাকলা পরগনার কচুয়া গ্রামে। যদিও সন্ন্যাস নেওয়ার জন্য উনি ওনার চাকলার পৈতৃক বাড়ি থেকেই বেরিয়েছিলেন গুরুদেবের হাত ধরে, এবং ওনার উপনয়ন বা পৈতে এবং দীক্ষা হয় কাকড়া আনন্দময়ী দ্বাদশ কালীবাড়িতে। দ্বাদশ কালীবাড়ি নাম হলেও দ্বাদশ শিব মন্দির এবং একটি আনন্দময়ী কালী মন্দির রয়েছে। কাকড়ার এই মন্দির আনুমানিক 1742 থেকে 1744 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে তৎকালীন জমিদার ভোলানাথ চক্রবর্তী মন্দিরটি নির্মাণ করেন, অর্থাৎ এটি প্রায় 280 বছরেরও বেশি পুরনো। স্থানীয় বাসিন্দাদের মতে মা কালীর এই বিগ্রহ প্রায় 600 বছরের পুরনো। ভোলানাথ চক্রবর্তী জঙ্গল পরিষ্কার করে এই মন্দির প্রতিষ্ঠা করেন। গবেষকদের মতে বিগ্রহটি 600 বছর বা তারও আগের। 600 বছর আগে এই অঞ্চল ছিল গভীর অরণ্য। সম্ভবত কোনো তান্ত্রিকের পূজিতা ছিলেন এই দেবী মূর্তি। জনশ্রুতি আছে এই মন্দিরের বিগ্রহ এতটাই সুন্দর ছিল যে একবার এক দুর্ধর্ষ ডাকাত দল বিগ্রহটি লুট করতে আসে, কিন্তু অলৌকিক কোনো কারণে তারা মন্দিরের সীমানায় প্রবেশ করতে পারেনি এবং অন্ধ হয়ে গিয়েছিল। এখানকার দ্বাদশ শিব মন্দিরের একমাত্র কোষ্ঠী পাথরের অনাদি শিবলিঙ্গকে নিয়েও অনেক অলৌকিক জনশ্রুতি রয়েছে। মন্দির প্রতিষ্ঠার সময় এই শিবলিঙ্গকে নড়াতে গিয়ে শিবলিঙ্গের গা দিয়ে রক্ত পড়েছিল এবং ওখান থেকে নড়ানো যায়নি। এবার আসা যাক এই জায়গাগুলোর রাজনৈতিক, ভৌগোলিক, সামাজিক এবং নামকরণের ইতিহাসের কথায়। ইতিহাসবিদদের মতে চন্দ্রকেতুগড় যখন মৌর্য ও গুপ্ত যুগে একটি সমৃদ্ধ বন্দর নগরী ছিল, তখন চাকলা এবং কচুয়া সংলগ্ন এলাকাগুলো ছিল সেই নগরেরই উপকণ্ঠ বা কৃষি অঞ্চল। অর্থাৎ এই মাটির তলায় লুকিয়ে আছে কয়েক হাজার বছরের প্রাচীন ইতিহাস। বর্তমান অবস্থান থেকে প্রাচীন অবস্থার ধারণা করা খুব কঠিন, কারণ ইছামতি এবং বিদ্যাধরী নদীর গতিপথ পরিবর্তন। এই গ্রামগুলোর অবস্থান ছিল ইছামতি ও বিদ্যাধরী নদীর মাঝে পলিমাটি সমৃদ্ধ উর্বর অঞ্চল। কচুয়া এবং কাকড়া গ্রামের প্রধান আদি বাসিন্দা ছিল মাহিষ্য এবং পৌণ্ড ক্ষত্রিয় সম্প্রদায়ের মানুষ। এদের জীবিকা ছিল মাছ ধরা, কৃষিজীবী এবং বাণিজ্য। প্রধানত লবণ, মাছ, বস্ত্র ও কৃষি পণ্যের ব্যবসা চলত দুই নদীর মাধ্যমে। এছাড়াও এরা দক্ষ ছিল জমিদার ও রাজাদের রক্ষক হিসেবে। চাকলা গ্রাম ছিল প্রধানত রাঢ়ী শ্রেণীর পণ্ডিত, শিক্ষাজীবী এবং রাজদরবারের উচ্চ পদে কর্মরত ব্রাহ্মণদের বাস। এটা কিন্তু নবাবী আমল বা মুঘল আমলের আগে থেকেই। চাকলা শব্দটি ফার্সি শব্দ, যার মানে প্রশাসনিক অঞ্চল বা কেন্দ্র, যা প্রথম ব্যবহার করেন মুঘল সম্রাট শাহজাহান। আবার অনেক গবেষকের মতে চাকলা শব্দটি মূলত সংস্কৃত শব্দ চক্র, মানে একটি বৃত্ত বা এলাকা থেকে এসেছে, যা মুঘল আমলে প্রশাসনিক পরিভাষা হিসেবে ব্যবহার করা হয়। 1722 খ্রিস্টাব্দে বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খান রাজস্ব আদায়ের সুবিধের জন্য বাংলা, বিহার, উড়িষ্যাকে 13টি বিশাল অঞ্চলে ভাগ করেন। এই বড় অঞ্চলগুলোকে বলা হতো চাকলা। তার মধ্যে বর্তমান উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি নিয়েছিল চাকলা হুগলি। চাকলা হুগলির মধ্যে উত্তর 24 পরগনার যে অঞ্চলটি আজ চাকলা ধাম নামে পরিচিত, সেটি ঐতিহাসিকভাবে চৌরাশি চাকলা বা চৌরাশি বা চাকলা পরগনার অংশ ছিল। লোকনাথ বাবার জন্মের সময় কচুয়া এবং কাকড়া গ্রাম ছিল এই চৌরাশি চাকলার মধ্যে। পলাশির যুদ্ধের পর ব্রিটিশদের হাতে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর হলে চাকলার বদলে জেলা ইত্যাদি ব্যবহার শুরু হয়। তাহলে প্রশ্ন আসে, চাকলা গ্রামের নাম মুঘল বা
মুসলিম শাসনের আগে কি ছিল এবং কেন চাকলা নাম হলো। বাবা লোকনাথের জীবন এবং জন্মস্থান নিয়ে অন্যতম শ্রেষ্ঠ গবেষক এবং জীবনীকার হলেন দুর্গাচরণ রক্ষিত, যিনি 1910-এর দশকে মহাত্মা লোকনাথ গ্রন্থটি লিখেছিলেন। তিনি তার গবেষণায় উল্লেখ করেছেন যে মুঘল আমলে চাকলা নামটির আধিপত্যের আগে স্থানীয় দলিল দস্তাবেজে এই গ্রামটিকে পনসখণ্ড হিসেবে উল্লেখ করা হতো। ওনার লেখা অনুসারে রাঢ়ী ব্রাহ্মণদের শাণ্ডিল্য গোত্রীয় ঘোষাল বংশের কুলজি বা বংশ তালিকায় উল্লেখ আছে যে পনসখণ্ড নিবাসী ঘোষাল বংশ। লোকনাথ বাবার পূর্বপুরুষরা যখন এই এলাকায় বসতি স্থাপন করেন আনুমানিক খ্রিস্টীয় দ্বাদশ শতকে, তখন এটি প্রশাসনিকভাবে কোনো চাকলা ছিল না। এটি ছিল একটি মৌজা বা গ্রাম, যার নাম ছিল পনসখণ্ড। পনস অর্থাৎ কাঁঠাল। প্রাচীনকালে এটি ছিল নিবিড় কাঁঠাল বন এবং জলাভূমি ঘেরা এক নিভৃত পল্লী। মুঘল আমলে যখন রাজস্ব আদায়ের জন্য এলাকাটিকে প্রশাসনিক চাকলার অন্তর্ভুক্ত করা হয়, তখনই প্রাচীন নাম পনসখণ্ড ঢাকা পড়ে যায়, নতুন নাম চাকলার নিচে। ইতিহাসবিদ, গবেষক, ভাষাতত্ত্ববিদরা বলেন বাংলা তথা দেশের বহু জায়গার নাম প্রাকৃতিক কোনো বিশেষত্ব থাকার কারণেই হয়েছে। বর্তমানে কাঁকড়া গ্রামের আকৃতি দেখে ঠিক বোঝা যায় না। এই গ্রামের আকৃতির জন্য গ্রামের নাম। অরণ্য, জলাভূমি, নদী বেষ্টিত এই গ্রামের প্রাচীন নাম ছিল কর্কটপুর। কর্কট অর্থাৎ কাঁকড়ার মতো দেখতে বলে এই জায়গার নাম কর্কটপুর থেকে কাঁকড়া। কচুয়া গ্রামের নামকরণের পিছনে আবার 2-3টে মতামত পাওয়া যায়। নদী সংলগ্ন এই গ্রামটি দেখতে অনেকটা ধনুকের বা মহিলাদের কাঁচুলির মতো। প্রাচীন ভারতে মহিলাদের বক্ষবন্ধনী কাঁচুলির ব্যবহার ছিল। ব্লাউজ এসেছে 19বিংশ শতাব্দীতে। সংস্কৃতে কাঁচুলিকে বলা হয় কঞ্চুলিকা। এই কঞ্চুলিকা থেকে অপভ্রংশ হয়ে কচুয়া আসতে পারে। অনেক গবেষকের মতে এই গ্রামের আকৃতি অনেকটা ছড়ানো কচু গাছের পাতার মতো, তার থেকে কচুয়া। আবার অনেক গবেষকের মতে এই জায়গার প্রাচীন নাম ছিল কচুবারণ। কচু গাছের আধিক্য বা বন দিয়ে অনেক বন্য প্রাণীর থেকে সুরক্ষিত ছিল এই গ্রাম, সে কচুবারণ থেকে কচুয়া। আমাদের উদাসীনতায় মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারীর স্মৃতিধন্য এই জনপদগুলোর প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য আজ বিস্মৃত প্রায়। তবুও ইতিহাস কথা বলে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।